প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের মানব শারীরিক তত্ত্বের চলনাঙ্গ চলনার অস্থি এবং তরুণাস্থি সম্পর্কে আলোচনা করব। অস্থি এবং তরুণাস্থি হচ্ছে এক ধরনের যোজক কলা। অস্থি হচ্ছে কঠিন এবং তরুণাস্থি হচ্ছে নমনীয় যোজক কলা। অস্থির গাঠনিক উপাদান দুটি অংশ, একটি হচ্ছে জৈব অংশ আর একটি হচ্ছে অজৈব অংশ। জৈব অংশটি কোলাজেন এবং মিউকোপলিস্যাকারাইড দ্বারা গঠিত, আর অজৈব অংশের মধ্যে আছে ক্যালসিয়াম, কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম ফসফেট, আর আছে ক্যালসিয়াম ক্লোরাইড। তো আমরা দেখলাম দুটি অংশ, জৈব অংশ আর একটা হচ্ছে অজৈব অংশ। তো জৈব অংশের মধ্যে কোলাজেন হচ্ছে সব ধরনের কানেকটিভ টিস্যুর একটি গাঠনিক উপাদান, এক ধরনের স্ট্রাকচারাল প্রোটিন। মিউকোপলিস্যাকারাইড হচ্ছে একটি লং চেইন পলিস্যাকারাইড যা পোলার, পানিকে অ্যাট্রাক্ট করতে পারে এবং এটা শক অ্যাবজর্ব হিসেবে কাজ করে আমাদের বোনসের মধ্যে। তো একটি অস্থির মধ্যে জৈব অংশ থাকে 40%, অজৈব অংশ থাকে হচ্ছে 60%। মূলত অজৈব অংশের পরিমাণের জন্য এই অস্থিটি শক্ত থাকে, আর অজৈব অংশের মধ্যে ক্যালসিয়ামটাই হচ্ছে প্রধান। মূলত ক্যালসিয়ামের কারণেই অস্থিগুলা শক্ত অবস্থায় থাকে। অস্থির মধ্যে বা অস্থির মাতৃকায় 4 ধরনের কোষ আছে। অস্থির মাতৃকায় 4 ধরনের কোষ আছে। 4 ধরনের কোষ কি কি? অস্টিওজেনিক কোষ, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, আর হচ্ছে অস্টিওসাইট। তো মাতৃকার মধ্যে 4 ধরনের কোষ আছে: অস্টিওজেনিক কোষ, অস্টিওব্লাস্ট কোষ, অস্টিওক্লাস্ট কোষ, আর একটা হচ্ছে অস্টিওসাইট। অস্টিওজেনিক কোষটা হচ্ছে একমাত্র মাতৃকার মধ্যে একমাত্র অস্টিওজেনিক কোষ যা কি হইতে পারে, বিভাজিত হতে পারে। এই অস্টিওজেনিক কোষ বিভাজিত হয়ে তৈরি করে হচ্ছে কি অস্টিওব্লাস্ট। আবার অস্টিওব্লাস্ট সে মাতৃকায় বিভিন্ন ধরনের কঠিন পদার্থ সেগুলোর দ্বারা সেগুলোর সাথে যুক্ত হয়ে গঠন করে হচ্ছে অস্টিওসাইট। মূলত অস্টিওজেনিক যে কোষটা, অস্টিওজেনিক কোষ অস্থি মজ্জা বা বোন মেরুর মধ্যে থাকে, যার থেকে যা বিভাজিত হয়ে পরবর্তীতে অস্টিওব্লাস্ট তৈরি করে। মূলত অস্টিওব্লাস্ট হচ্ছে অপরিণত অস্থিকোষ যা পরবর্তীতে পরিণত হয়ে গঠন করে অস্টিওসাইট। আর অস্টিওক্লাস্ট হচ্ছে এক ধরনের অস্থিকোষ যা ভঙ্গুর বিভিন্ন এনজাইমের ক্রিয়ায় অস্টিওক্লাস্ট থেকে ক্যালসিয়াম রক্তের মধ্যে চলে যাওয়ার ফলেও অস্থিকোষটা ভঙ্গুর প্রকৃতির হয়, কিন্তু পরবর্তীতে আবার রিসাইকেল হয়ে নতুন অস্থি কোষ তৈরি হতে পারে। তো আমরা মাতৃকার মধ্যে এই 4 ধরনের কোষ দেখলাম: অস্টিওজেনিক কোষ, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, আর হচ্ছে অস্টিওসাইট। তো বোনকে বা অস্থিকে
তার মাতৃকায় যে ঘনত্ব, দৃঢ়তা এবং গঠন এর উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিরেট বা কর্টিক্যাল বা কম্প্যাক্ট বোন, আরেকটি হচ্ছে স্পঞ্জি বা ক্যান্সেলাস বা ট্রাবিকুলার বোন। তো মানবদেহের অধিকাংশ অস্থি হচ্ছে নিরেট বা কম্প্যাক্ট বোন, যার টোটাল অস্থির 80%, আর স্পঞ্জিটা হচ্ছে টোটাল অস্থির 20%। তো আমরা একটা বোনসের চিত্র দেখব, তাহলে আমাদের ধারণাটা স্বচ্ছ হবে যে একটি বোন আমরা যদি দেখি এটা যদি একটা বোনস হয়, তাহলে এর বাইরে যে আবরণটা, সে আবরণটার নাম হচ্ছে পেরিওস্টিয়াম। অস্থির মাথায় থাকে হচ্ছে তরুণাস্থি বা কন্ড্রোসাইট, ভিতরে থাকে অস্থি গহ্বর বা মেডুলারি ক্যাভিটি। অস্থি গহ্বরের ভিতরে থাকে অস্থি মজ্জা বা বোন মেরু। একটি অস্থির সবচাইতে শক্ত অংশ যেটা একদম নিরেট, তা হচ্ছে নিরেট অস্থি। এবং নিরেট অস্থির ভিতরের অংশটাই হচ্ছে স্পঞ্জি অস্থি। তাহলে আমরা দেখলাম যে একটি বৃহৎ অস্থির প্রান্তে তরুণাস্থি থাকে, বা তরুণাস্থির বাইরে যে আবরণ, সে আবরণটাকে বলা হয় পেরিকন্ড্রিয়াম। পেরিকন্ড্রিয়াম কম্প্যাক্ট বোন বা নিরেট অস্থি, ভিতরে অস্থি গহ্বর বা মেডুলারি ক্যাভিটি আছে। তার অস্থির বাইরের আবরণকে বলা হয় পেরিওস্টিয়াম, আর মেডুলারি ক্যাভিটির ভিতর আছে অস্থি মজ্জা। এই অস্থি মজ্জার মধ্যে দু ধরনের মজ্জা আছে, একটি হচ্ছে লোহিত অস্থি মজ্জা, আর একটা হচ্ছে হলুদ অস্থি মজ্জা। লোহিত অস্থি মজ্জা থেকে আমরা জানি যে বিভিন্ন রক্ত কণিকাগুলো উৎপন্ন হয়। হলুদ অস্থি মজ্জা সে ফ্যাট বা চর্বি জমা করতে পারে, আবার হলুদ অস্থি মজ্জা ধীরে ধীরে লোহিত অস্থি মজ্জায় পরিণত হয়। এবং অস্থি গহ্বরের বা মেডুলারি ক্যাভিটির বাইরে যে আবরণটা আছে, এই আবরণটাকে বলা হয় এন্ডোস্টিয়াম। তাহলে এখানে একটা বোনস, এই বোনসের মধ্যে আমরা অনেকগুলো বিষয় দেখলাম, যে তরুণাস্থি আছে, এখানে স্পঞ্জি অস্থি আছে, নিরেট অস্থি আছে, আর অস্থির আবরণগুলো কি কি, অস্থি গহ্বর এবং অস্থি মজ্জা, কি কি ধরনের অস্থি মজ্জা থাকে আমরা এই চিত্র থেকে দেখতে পেলাম। অস্থির একক হচ্ছে হ্যাবার্সিয়ান তন্ত্র, বা নিরেট বা কঠিন বা ধীর অস্থির একক হচ্ছে হ্যাবার্সিয়ান তন্ত্র বা হ্যাবার্সিয়ান সিস্টেম। একটি হ্যাবার্সিয়ান সিস্টেম কিরকম আমরা দেখব। প্রথমে আমরা একটা হ্যাবার্সিয়ান তন্ত্রের মধ্যে যে অংশগুলো আছে, হ্যাবার্সিয়ান টিউব আছে, তারপরে আছে ইন্টারস্টিশিয়াল ল্যামেলি। একটি হ্যাবার্সিয়ান তন্ত্র হ্যাবার্সিয়ান টিউব বা হ্যাবার্সিয়ান নালী এবং ইন্টারস্টিশিয়াল ল্যামেলি দ্বারা গঠিত। তো একটি হ্যাবার্সিয়ান তন্ত্র কিরকম আমরা সেটা দেখব। হ্যাবার্সিয়ান তন্ত্রের মধ্যে কি কি অংশ আছে, এখানে বিভিন্ন ধরনের
ইন্টারস্টিশিয়াল ল্যামেলি আছে এবং আছে হচ্ছে হ্যাভার্সিয়ান নালী। হ্যাভার্সিয়ান নালীগুলো কিরকম? হ্যাঁ, এটা হচ্ছে মজ্জা গহ্বর, এগুলো হচ্ছে হ্যাভার্সিয়ান টিউব বা হ্যাভার্সিয়ান নালী। এবং একটা হ্যাভার্সিয়ান নালী যে নালীর সাহায্যে আরেকটা হ্যাভার্সিয়ান নালীর সাথে যুক্ত থাকে, অর্থাৎ দুইটি হ্যাভার্সিয়ান নালীর মধ্যে যে সংযোগ অংশটা সেটাকে বলা হয় বক্সম্যান নালী বা বক্সম্যান টিউব। এই বক্সম্যান টিউবের মধ্যে প্রত্যেকটা হ্যাভার্সিয়ান নালী একটি আরেকটার সাথে যাতায়াত রক্ষা করতে পারে। তো এখানে ইন্টারস্টিশিয়াল ল্যামেলিগুলা কিরকম থাকে আমরা জানি যে একটি অস্থিকোষ বা অস্টিওসাইট এর একক হচ্ছে হ্যাভার্সিয়ান সিস্টেম। তো হ্যাভার্সিয়ান সিস্টেম একটি হ্যাভার্সিয়ান নালী থাকে, এই হ্যাভার্সিয়ান নালীর মধ্যে 4টি অংশ আছে, ধমনী আছে, শিরা আছে, স্নায়ু আছে এবং আছে লসিকা তন্তু, লসিকা নালী। এই 4টি অংশ মিলে হচ্ছে হ্যাভার্সিয়ান নালী, এই 4টি অংশ মিলে হচ্ছে হ্যাভার্সিয়ান টিউব বা হ্যাভার্সিয়ান নালী। তো হ্যাভার্সিয়ান নালীকে ঘিরে এর চারপাশে কতগুলা স্তর থাকে, এই স্তরগুলাকে বলা হয় ল্যামেলি। স্তরগুলাকে বলা হয় ল্যামেলি। এক বচনে বলা হয় ল্যামেলাম, বহু বচনে বলা হয় ল্যামেলি। এখানে অনেকগুলা স্তর আছে। তো প্রত্যেকটা ল্যামেলিতে আছে এক ধরনের গহ্বর, এই গহ্বরগুলোকে বলা হয় লেকুনা। ল্যামেলির মধ্যে যে গহ্বরগুলো আছে সেই গহ্বরগুলোকে বলা হয় লেকুনা, এবং লেকুনার ভিতরেই থাকে হচ্ছে অস্থিকোষ। লেকুনার ভিতরে হচ্ছে থাকে অস্থিকোষ, এবং প্রত্যেকটি লেকুনা থেকে এরকম তন্তু বের হয় যাদেরকে বলা হয় ক্যানালিকুলি। প্রতিটি লেকুনা ক্যানালিকুলির মাধ্যমে প্রত্যেকটা লেকুনা একটার সাথে আরেকটা কি করতে পারে, সংযোগ রক্ষা করতে পারে। এই হচ্ছে একটা হ্যাভার্সিয়ান তন্ত্র। তো হ্যাভার্সিয়ান তন্ত্রের এই অংশটুকু হচ্ছে হ্যাভার্সিয়ান নালী। হ্যাভার্সিয়ান নালীর মধ্যে আগেই বলেছি 4টি অংশ আছে, ধমনী আছে, শিরা আছে, স্নায়ু আছে আর লসিকা নালী আছে। আর ইন্টারস্টিশিয়াল ল্যামেলি মানে হ্যাভার্সিয়ান নালীর বাইরের অংশটুকু কে বলা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ল্যামেলি। সেখানে আছে কি ল্যামেলি, ল্যামেলির মধ্যে আছে লেকুনা, লেকুনা থেকে যে স্নায়ুগুলো উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় ক্যানালিকুলি, এবং প্রত্যেকটা লেকুনার ভিতরে একটি করে কোষ আছে, সেই কোষটাকে বলা হয় কি অস্টিওসাইট বা অস্থিকোষ। আমরা একটা অস্থিকোষ যদি দেখি তাহলে একটা অস্থিকোষ কিরকম, যেরকম একটা অস্থিকোষ, যেটা হচ্ছে কি লেকুনা, তারপরে ভিতরে হচ্ছে একটা কোষ, আর এগুলো হচ্ছে কি ক্যানালিকুলি। তো আমরা এবার দেখব স্পঞ্জি অস্থি আর ধীর অস্থি সম্পর্কে। স্পঞ্জি এবং অস্থি এবং ধীর অস্থির মধ্যে পার্থক্যটা কোথায়? যে স্পঞ্জি অস্থিকে বলা হয় কি, স্পঞ্জি অস্থি উল্টা হয়ে গেছে, ধীর অস্থি যাকে বলা হয় কর্টিক্যাল অস্থি, আর স্পঞ্জি অস্থিকে বলা হয় ট্রাবিকুলার অস্থি। ধীর অস্থিতে হ্যাভার্সিয়ান তন্ত্র বা হ্যাভার্সিয়ান সিস্টেম উপস্থিত, স্পঞ্জি অস্থিতে হ্যাভার্সিয়ান সিস্টেম থাকে না। ধীর অস্থি ঘন, ভারী এবং মজবুত, কিন্তু স্পঞ্জি অস্থি পাতলা এবং হালকা। আর ধীর অস্থি হচ্ছে একটি অস্থির প্রধান স্তর, বাইরের একটি প্রধান স্তর, আর স্পঞ্জি অস্থি হচ্ছে যে নিরেট অস্থির ভিতরে থাকে। আর আমরা আগে বলেছি যে ধীর অস্থি হচ্ছে সবচেয়ে বেশি, 80% অস্থি আমাদের ধীর অস্থি,
আর মাত্র 20% হচ্ছে স্পঞ্জি অস্থি। তরুণাস্থি বা কার্টিলেজ এক ধরনের মাতৃকা, যাকে বলা হয় কন্ড্রিন। কন্ড্রিন দুই ধরনের পদার্থ দ্বারা গঠিত, একটি হচ্ছে কন্ড্রোমিউকয়েড আর হচ্ছে কন্ড্রোঅ্যালবুনয়েড। এই দুই ধরনের প্রোটিন জাতীয় পদার্থ যাকে বলা হয় কন্ড্রিন। এই কন্ড্রিনই তরুণাস্থির প্রধান গাঠনিক একক, এবং এর মধ্যে ক্যালসিয়াম থাকে না। এই না থাকার কারণে তরুণাস্থি কি নমনীয়। এই ক্যালসিয়ামের পরিবর্তে একটি পদার্থ আছে যাকে বলা হয় কন্ড্রয়েটিন। এই কন্ড্রয়েটিন পদার্থ থাকার কারণে অস্থি কি হয়, নমনীয় হয়। তরুণাস্থির আবরণকে বলা হয়, তরুণাস্থির আবরণের নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম। এই আবরণ এবং মাতৃকা ভেদ্য। এই ভেদ্য হওয়ার কারণে তরুণাস্থির মধ্যে হ্যাবারশিয়ান সিস্টেম থাকার প্রয়োজন নেই। এই ভেদ্যতার কারণে তরুণাস্থির ভিতর দিয়ে বা তরুণাস্থি কোষগুলা বা কন্ড্রোসাইটগুলার মধ্যে রক্ত চলাচল হতে পারে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। মাতৃকার গঠনের উপর ভিত্তি করে তরুণাস্থিকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে স্বচ্ছ বা হাইলিন তরুণাস্থি, 2 নম্বর হচ্ছে স্থিতিস্থাপক বা পিত্তন্তময় তরুণাস্থি, 3 হচ্ছে শ্বেততন্তুময় তরুণাস্থি এবং 4 হচ্ছে ক্যালসিফাইড তরুণাস্থি। ক্যালসিফাইড বা চুনময়। তো মাতৃকার গঠনের উপর ভিত্তি করে তরুণাস্থিকে 4 ভাগে ভাগ করা যায়: স্বচ্ছ বা হাইলিন তরুণাস্থি, স্থিতিস্থাপক বা পিত্তন্তময় তরুণাস্থি, শ্বেততন্তুময় তরুণাস্থি, ক্যালসিফাইড বা চুনময় তরুণাস্থি। তো এই 4 ধরনের তরুণাস্থি কোথায় থাকে এবং এদের চিত্র আমরা এখনই দেখব। স্বচ্ছ বা হাইলিন তরুণাস্থি, আমরা এটা একটি তরুণাস্থি, আগেই বলা হয়েছে যে এর মধ্যে হ্যাবারশিয়ান সিস্টেম থাকে না। একটি স্বচ্ছ বা হাইলিন তরুণাস্থির বৈশিষ্ট্যগুলো কি হচ্ছে: নীলাভ, স্বচ্ছ, মলটা নমনীয়। এই প্রত্যেকটা গহ্বর হচ্ছে লেকুনা, আর লেকুনার ভিতরে যে কোষ সেটা হচ্ছে কন্ড্রোসাইট, আর এগুলো হচ্ছে কি মাতৃকা। তো স্বচ্ছ বা হাইলিন তরুণাস্থি কোথায় কোথায় পাওয়া যায়? আমাদের নাক, পরে শ্বাসনালী, পিঞ্জরাস্থি, তারপরে সর্ব যন্ত্র, ব্যাং ও হাঙ্গরের ব্রণ। তাহলে স্বচ্ছ বা হাইলিন তরুণাস্থির বৈশিষ্ট্য হচ্ছে যে নীলাভ, স্বচ্ছ এবং হচ্ছে নমনীয়, এবং এটার একটি বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো তন্তু নেই। আমরা পরবর্তীতে দেখবো যে অন্যগুলোর মধ্যে তন্তু আছে, কিন্তু এখানে কোনো তন্তু নেই। লেকুনার ভিতরে আছে কন্ড্রোসাইট, এবং এগুলো পাওয়া যায় হচ্ছে নাক, শ্বাসনালী, পিঞ্জরাস্থির প্রান্তভাগ, স্বরযন্ত্র বা লেয়ারিংসে, ব্যাং এবং হাঙ্গরের ব্রণে এ ধরনের তরুণাস্থি পাওয়া যায়। এবং ব্যাং এবং হাঙ্গরের পরিণত দেহেও স্বচ্ছ বা হাইলিন তরুণাস্থি বিদ্যমান থাকে। স্থিতিস্থাপক বা পিত তন্তুময় তরুণাস্থি, পিত মানে হচ্ছে হালকা হলুদ বর্ণের,
তরুণাস্থি। তো এখানেও লেকুনা আছে, কন্ড্রোসাইট আছে, বাট যেহেতু এটা তন্তুময়, এখানে এক ধরনের শাখাবিহীন, শাখা প্রশাখা যুক্ত তন্তু আছে। এই তন্তুগুলোর জন্য এদেরকে বলা হয় পিত তন্তুময় তরুণাস্থি। আমরা এর আগে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থির মধ্যে দেখেছিলাম যে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি ছিল স্বচ্ছ এবং বর্ণ ছিল হচ্ছে কি নীলাভ বর্ণের, কিন্তু পিত্তন্তু বা স্থিতিস্থাপক তরুণাস্থির ম্যাট্রিক্স গুলা কিন্তু অস্বচ্ছ। এটা একটা পার্থক্য, এটা অস্বচ্ছ এবং এটার বর্ণ হচ্ছে কি হলুদ। তাহলে স্থিতিস্থাপক বা পিত্তন্তময় তরুণাস্থি কোথায় পাওয়া যায়? আমরা 3টা ই যদি মনে রাখি তাহলে আমরা সহজে মনে রাখতে পারবো। এটা হচ্ছে ইউস্টিশিয়ান টিউব আর বা কর্ণ, এবং আরেকটা হচ্ছে এপিগ্লোটিস। 3টা ই বা ট্রিপল ই মনে রাখলে হবে। ইউস্টিশিয়ান নালী বা ইউস্টিশিয়ান টিউব, আর বা কর্ণ বা পিনা, কানের পিনা, এবং আরেকটি হচ্ছে জিহ্বার পিছনে যে এপিগ্লোটিস। তাহলে স্থিতিস্থাপক বা পিত্তন্তময় তরুণাস্থির আগেরটা থেকে বা স্বচ্ছটা থেকে পার্থক্যটা হচ্ছে যে এটার মাতৃকাগুলো হচ্ছে কি অস্বচ্ছ, এবং এটার মধ্যে কি আছে তন্তু আছে, এবং এটার কালারটা হচ্ছে কি হলুদ। এই জন্য একে বলা হয় পিত্তন্তময় তরুণাস্থি। তো পিত্তন্তময় তরুণাস্থির পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে শ্বেততন্তুময় তরুণাস্থি। শ্বেততন্তুময় তরুণাস্থির মধ্যে কি কি বৈশিষ্ট্যগুলো আছে? নাম থেকে বোঝা যাচ্ছে যে হচ্ছে কি সাদা বর্ণের, এবং আমরা পিত্তন্তুতে দেখেছিলাম যে তন্তুগুলা ছিল সেই তন্তুগুলা শাখা প্রশাখা বিশিষ্ট ছিল, এবং একটা সিঙ্গেল থেকে তন্তু থেকে শাখা প্রশাখা বের হতো। বাট এইখানে তন্তুগুলা সমান্তরালে বিন্যস্ত থাকে, তন্তুগুলা সমান্তরালে থাকে। শ্বেততন্তুময় তরুণাস্থির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে তন্তুগুলা পুরা কোষটা হচ্ছে কি সাদা, এবং এর মধ্যে যে তন্তুগুলা আছে শাখা প্রশাখা নেই, এবং তন্তুগুলা গুচ্ছাকারে থাকে এবং সমান্তরালে গিয়ে বিন্যস্ত থাকে। তাহলে এরা হচ্ছে কি অশাক। কোথায় পাওয়া যায়? 2 কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে। এবং এর মধ্যে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে কোলাজেন আছে। কোলাজেন থাকার কারণে এটা হচ্ছে অস্থিতিস্থাপক। তাহলে শ্বেততন্তুময়ের বৈশিষ্ট্যটা কি? আমরা পিত্ততন্তুময়ের সাথে শ্বেততন্তুময়ের বৈশিষ্ট্য পার্থক্যটা হচ্ছে যে পিত্ততন্তুর মধ্যেও তন্তু ছিল, কিন্তু সেখানে সিঙ্গেল সিঙ্গেল তন্তু ছিল, কিন্তু এখানে গুচ্ছাকারে এবং সমান্তরালে থাকে। পিত্ততন্তুময়ের মধ্যে ছিল প্রত্যেকটা তন্তুর শাখা প্রশাখা ছিল, আর এইখানে কিন্তু এরা হচ্ছে কি অশাক। আর পাওয়া যায় কোথায়? 2 কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে শ্বেততন্তুময় তরুণাস্থি পাওয়া যায়। এবং আমাদের আরেকটি তরুণাস্থি বাকি আছে, সেটা হচ্ছে ক্যালসিফাইড। ক্যালসিফাইড তরুণাস্থি নাম থেকে বোঝা যাচ্ছে যে এর মধ্যে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ অত্যধিক থাকে। তো ক্যালসিয়াম কার্বনেট অত্যধিক থাকে, এখানে কোনো তন্তু থাকে না, প্রচুর পরিমাণে মাতৃকা থাকে। তো ক্যালসিয়াম কার্বনেটের কারণেই এটাকে ক্যালসিফাইড বা চুনময় তরুণাস্থি বলা হয়। এই তরুণাস্থি পাওয়া যায় কোথায়? বড় বড় অস্থির মস্তকে, যেমন হিউমেরাস, ফিমার ইত্যাদি অস্থির প্রান্তে ক্যালসিফাইড তরুণাস্থি পাওয়া যায়। তাহলে আমরা 4 ধরনের তরুণাস্থি দেখলাম। প্রথমত ছিল হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি, তারপর ছিল দ্বিতীয়টা স্থিতিস্থাপক বা পিত্ততন্তুময় তরুণাস্থি, তারপর শ্বেততন্তুময় তরুণাস্থি, এবং চতুর্থ হচ্ছে ক্যালসিফাইড তরুণাস্থি। তো তরুণাস্থিগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ তরুণাস্থি টেন্ডন এবং লিগামেন্টকে যুক্ত করতে সহায়তা করে।
এবং প্রত্যেকটা অস্থিকে আমরা যে মুভমেন্ট করতে পারি সেজন্য তরুণাস্থি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকে আমরা অস্থি এবং তরুণাস্থি সম্পর্কে বিস্তারিত জানলাম। পরবর্তী ক্লাসে আমরা পেশি সম্পর্কে আলোচনা করব, পেশি কোষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো এবং পড়াগুলা মনোযোগ সহকারে শেষ করো। আল্লাহ হাফেজ।